2007 সাল বাংলাদেশের জন্য একটি ভালো বছর ছিল না। একটা কথা আমি বলতে পারি, সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার কোনো অভাব নেই। আমার লাইফ টাইমে কোনো পশুকে দেখি না এইভাবে পায়ের নিচে ফেলে মার। হঠাৎ করেই বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে তুমুল আলোচনা সমালোচনার জন্ম দেওয়া লোকটির নাম ডক্টর ফখরুদ্দিন আহমেদ। 2007 সালে সেনা সমর্থনে দেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে ক্ষমতা গ্রহণের পর ধুরতণ্ড প্রতাপে দেশ শাসন করেন প্রায় 2 বছর। ইতিহাস পাল্টে দিয়ে তার আমলেই একসাথে গ্রেফতার করা হয় দেশের শীর্ষ 2 রাজনৈতিক দলের সর্বোচ্চ পর্যায়ের নেত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে। একে একে জেলখানায় প্রেরণ করা হয় দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের। এমনকি সন্ধ্যার পর ঘর থেকেও বের হতে পারত না দেশের সাধারণ মানুষ। কয়েকজন একসাথে গল্প করলে করা হতো গ্রেফতার। 2009 সালে ক্ষমতায় হারানোর পর কোথায় আছেন, কেমন আছেন 1/11 এই নায়ক, কিভাবেই বা পালানোর সুযোগ পেলেন, জানাবো আজকের পর্বে। 2009 সালের জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হারান ফখরুদ্দিন। ওই বছরের জুন মাসে দেশের শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সহায়তায় যুক্তরাষ্ট্র পাড়ি দেন ফখরুদ্দিন আহমেদ। দীর্ঘ 16 বছর যাবৎ বিদেশের মাটিতেই রয়েছেন তিনি। এর মধ্যে তাকে একবারও দেশে আসতে দেখা যায়নি। যুক্তরাষ্ট্র থেকে একবার সৌদি আরবে এসেছিল হজ করতে। তার আগে একবার কলকাতাতেও দেখা গিয়েছিল এই সাবেক সরকার প্রধানকে। 2009 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সরকারি পৃষ্ঠপোষকতায় বেশ কিছুদিন দেশেই ছিলেন ফখরুদ্দিন। 1/11 কিছু বিষয় খতিয়ে দেখতে গঠিত সংসদীয় কমিটি তাকে জবাব দেওয়ার জন্য তলব করার খবর পেয়েই সপরিবারে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্র পাড়ি জমান ডক্টর ফখরুদ্দিন আহমেদ। আগে থেকেই ফখরুদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ইনস্টিটিউশনের পটমকে 2টি বাড়ির মালিক ছিল। তার একটি বাড়িতে সে ও তার স্ত্রী নীলা আহমেদ অবসর জীবনযাপন করছেন, অন্য বাড়িতে বসবাস করছে তার মেয়ের পরিবার। বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা হিসেবে এখনো তিনি পেনশন ভোগ করছেন। জানাবো কে এই ফখরুদ্দিন আহমেদ। 1940 সালে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন ফখরুদ্দিন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1960 সালে ফখরুদ্দিন আহমেদ অর্থনীতি বিষয়ে স্নাতক এবং 1961 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি যুক্তরাষ্ট্রের উইলিয়াম কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স এবং প্রিস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট সম্পন্ন করেন। শিক্ষা জীবন শেষে তাকে কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে দেখা যায়। এরপর তৎকালীন পাকিস্তানের কর্ম কমিশনে যোগ দেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ। বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর 1978 সাল পর্যন্ত বাংলাদেশ সিভিল সার্ভিসে চাকরি করেন ডক্টর ফখরুদ্দিন। সে বছরই ফখরুদ্দিন আহমেদ বিশ্ব ব্যাংকের কর্মকর্তা হিসেবে যোগ দেন। 2001 সালের নভেম্বর মাসে বিশ্ব ব্যাংকের পদ থেকে তিনি পদত্যাগ করে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে যোগ দেন এবং 2005 সালে গভর্নর হিসেবে তার মেয়াদ শেষ হয়। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা। 2007 সালের 12 জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়, যার প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয় ডক্টর ফখরুদ্দিন আহমেদকে। তার আগে মধ্যরাতে তাকে ফোন দিয়ে প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি স্ত্রীর সঙ্গে কথা বলার জন্য সময় নেন এবং আধা ঘন্টা পর সম্মতি জানান। বিপরীতমুখী অবস্থানের কারণে তারা স্ব কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে থাকলে দেশ সম্ভাব্য বিপর্যয়ের মুখে পতিত হবে। বর্তমান পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা অত্যাবশ্যক হয়ে পড়েছে। ফখরুদ্দিন আহমেদ ক্ষমতা গ্রহণের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ প্রশংসিত হন। সে সময় দুর্নীতিতে প্রথমে থাকা বাংলাদেশের দুর্নীতি বিরোধী নানান পদক্ষেপ গ্রহণ করেন এবং দেশের প্রথম সারির 160 জন রাজনীতিবিদ ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির মামলা করা হয়। 2007 সালের 11 জানুয়ারি সেনাবাহিনীর হস্তক্ষেপে দেশের রাজনৈতিক পরিবর্তন 1/11 হিসেবে পরিচিতি লাভ করে। সেনাবাহিনীর সমর্থনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দিন আহমেদ হলেও ক্ষমতার মূল কেন্দ্রে ছিলেন তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ। তত্ত্বাবধায়ক সরকার গঠনের উদ্দেশ্য ছিল দ্রুত সময়ের মধ্যে দেশবাসীকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া, কিন্তু তারা -2 ফর্মুলা ব্যবহার করে দেশের প্রধান 2 রাজনৈতিক নেত্রীকে রাজনীতি থেকে বিদায় করার চেষ্টা শুরু করে। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের 6 মাসের মাথায় গ্রেফতার করা হয় শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়াকে। পরবর্তীতে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মুক্ত করা হয় এই 2 নেত্রীকে। অবশেষে 2008 সালের 29 ডিসেম্বর সব দলের অংশগ্রহণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এবং আওয়ামী লীগ সরকার 2/3 ভোট পেয়ে ক্ষমতা গ্রহণ করার মধ্য দিয়ে বিলুপ্ত হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।